আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। সো আজকে তোমাদের মাঝে একটা গল্প নিয়ে আসলাম। আশা করি গল্প পুরোটা শুনে যাবেন। তাহলে চলুন গল্প শুরু করা যাক। গল্প শুরু করার আগেই গল্পটির সাথে পরিচয় হই। গল্পটির নাম হলো তোমার প্রতি অনুভূতি। মিথিলা রুমে যেতে এটা আমি কি দেখলাম? মিথিলা তার দুলাভাইয়ের সাথে অবৈধ কাজে লিপ্ত হচ্ছে। মিথিলা আমার চাচাতো বোন। মিথিলা প্রায় অর্ধ উলঙ্গ, আর দুলাভাই শুধু শর্ট প্যান্ট। তাদের প্রেমলীলা দেখে আমি থমকে যাই। এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি মিথিলাকে ভালোবাসি, এটা মোটামুটি বাড়ির সবাই জানে। এই কারণে যে কত মার খাইছি তার কোনো হিসাবই নাই। আমাকে বরাবরই বলা হয়েছে মিথিলাকে নিজের বোনের মতো দেখার জন্য। আমি মিথিলাকে এমন অবস্থায় দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। সে সে মিথিলা, এসব কি দেখছি? আর দোলাভাই, আপনি কি করে পারলেন এটা করতে? আমার আওয়াজ শুনে যেন ওদের মাথায় আকাশ ভেঙে পড়ছে। দোলাভাই বলল, অনেক প্লিজ কাউকে বইল না। কাউকে বললে আমাদের মান সম্মান থাকবে না। উনি সুমি আপুর স্বামী, দেখতেও স্মার্ট, আর অনেক বড় চাকরি করে। আর সুমি আপু হলো মিথিলার বড় বোন। আপু সকালে তার বাচ্চাকে ডাক্তার দেখাতে গেছে, সাথে চাচিও গেছে। চাচা নাই, চাচা মারা গেছে 3 বছর হয়। আব্বু ওই 2 পরিবারের প্রধান। সুমি আপুর বিয়ে হয়েছে 2 বছর, তার একটা 6 মাসের মেয়ে বাচ্চাও আছে। আপুকে আব্বুই বিয়ে দেয়। বিয়েটা পারিবারিকভাবেই হয়। দুলাভাই আমার হীরের টুকরা, তা বাড়ির সবাই জানে। কিন্তু তার চরিত্র যে এত খারাপ আমি নিজেও ভাবতে পারছি না। আর মিথিলা, মিথিলা এটা কিভাবে করলো? মিথিলার মতো ভদ্র মেয়ে 3 গ্রাম খুঁজেও পাওয়া যাবে না। মিথিলার সৌন্দর্য পরিবারের লোক ছাড়া বাইরের কেউ দেখে নাই। হাত মোজা, পাও মোজা, বোরকা পরে সবসময় চলাচল করে। চুপ করেন আপনি, আবার কথা বলেন। আর মিথিলা, তুই না পর্দা করিস, কোনো পরপুরুষের সামনে যাস না, এই তোর পর্দার আড়ালের চেহারা? আমার কথা শুনে মিথিলা কিচ্ছু বলছে না, নিজেকে ডেকে শুধু কেঁদেই যাচ্ছে। তোর জন্য তো পুরো পর্দাশীল নারীর সম্মান নষ্ট হলো। কি দরকার ছিল পর্দা করার? পতিতায় গেলেই পারতি। এই মিথিলাকে যখন আমি বলতাম, মিথিলা আমি তোকে ভালোবাসি, তখন তুই আমার চরিত্র নিয়ে কথা বলতি, আমাকে আব্বুর হাতে মাইর খাওয়াইতি। মিথিলা কান্না করতে করতে বলল, অনি কাউকে বলিস না প্লিজ। মিথিলা, তোকে যখন আমি ভালোবাসি বলতাম, তুই আমার চরিত্র নিয়ে কথা বলতি। আজ তোর আসল রূপটা দেখুক সবাই। আর দোলা ভাই, আপনাকে আর কি বলবো, আমি রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম। ওদেরকে যতই বলি রূপ দেখিয়ে দিব, কিন্তু সুমি আপুর সংসারটার কি হবে? আর একটা 6 মাসের মেয়েও আছে তাদের। আর মিথিলা তো আমার চাচাতো বোনও, যাকে আমি ভালোবাসি। তার সম্মান কি করে নষ্ট করি? দোলাভাই মাথা নিচু করে বসে আছে। আমি বললাম, দোলাভাই আপনি এখনো এখানে বসে আছেন? আমার কথা শুনে দোলাভাই রুম থেকে বেরিয়ে যায়। মিথিলা, অন্তত তোর কাছ থেকে এটা আশা করি নাই। এটা বলেই যখন রুম থেকে বের হতে যাব, দেখি দরজা আটকানো। মিথিলাও চিল্লাতে শুরু করেছে, অনিক আমাকে ছেড়ে দে প্লিজ, আমার এত বড় সর্বনাশই করিস না, আমি তোকে ভাইয়ের মতোই ভাবি। মিথিলা এসব কি করছে আমি কিছুই বুঝতে পারছি না। ভিতর থেকে আবার মিথিলা দরজা লাগাই দিছে। আমি কোনো কথা বলতে পারছি না, গলা দিয়ে কোনো আওয়াজে বের হচ্ছে না। মনে হচ্ছে হাত পা সব বেঁধে রেখেছে কেউ। অনিক, তুই আমার এত বড় সর্বনাশ করিস না। মিথিলা তার কাপড় চোপড় চিনতে লাগলো, প্রায় অনেক অংশ ছিঁড়ে ফেলছে। আমি অনেক কষ্টে মুখ থেকে বের করলাম, মিথিলা কি হচ্ছে এসব? মিথিলা অনেক জোরে চিল্লাছে আর বলছে, কেউ বাঁচাও, অনেক প্লিজ ছেড়ে দে। আমি যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। মিথিলার এমন কাণ্ডে শরীরে শক্তি হারিয়ে ফেলেছি। বাহির থেকে দরজা ধাক্কা দিতে লাগছে দোলাভাই, আর দরজা খোলার জন্য চিল্লাতে লাগলো। দোলাভাইয়ের চিল্লানি শুনে আম্মু, আব্বু, ভাইয়া, ভাবি সবাই মনে হয় চলে এসেছে। জোরে দরজা ধাক্কাতে ধাক্কাতে দরজা ভেঙে ফেলে সবাই। দরজা খুলতেই মিথিলা আব্বুর পিছনে গিয়ে লুকাই। মিথিলার কাপড় চোপড় ছিঁড়া দেখে আন্দাজ করে ফেলে মিথিলার সাথে খারাপ কিছু হতে যাচ্ছিল। মিথিলা নেকা কান্না করছে, মিথিলাকে ভাবি আগলে নেই। আব্বু আমার সামনে এসেই টাস টাস কয়টা চর বসিয়ে দেয়। ভাইয়া এসেও টিকে কাজই করে। আমি কিছু বলতে যাব, সেই সুযোগ নাই। সব কিছুই দ্রুত হচ্ছিল। ভাবি বলল, মিথিলা, অনেকটা তোমাকে কলেজে যাওয়ার জন্য ডাকতে এসেছিল, তাহলে তোমাকে এত খারাপ অবস্থায় দেখা যাচ্ছে কেন? অনেককে তোমার সাথে কিছু করেছে? ভাবি হয়তো বিশ্বাস করতে পারছে না আমার মতো ছেলে এমন একটা কাজ করবে। মিথিলা ভাবিকে জড়িয়ে ধরে নেকা কান্না করছে আর বলছে, ভাবি আমি শুয়েছিলাম, অনেক আমাকে একা পেয়ে আগের মতো ভালোবাসার প্রস্তাব দেয়। আমি বড় আব্বুকে জানাবো বলতেই অনেক আমাকে বলে আমি নাকি অনেক মার খাওয়াইছি, তাই সে আজকে আমার ইজ্জত কেড়ে নেবে। তারপর অনেক আমার সর্বনাশ করতে থাকে। আপনারা না আসলে আজ অনেক আমার কি যে করতো। মিথিলার কথাও বিশ্বাস করার মতো কিছুই নাই। আগেই বলেছি মিথিলার মতো মেয়ে 3 গ্রাম খুঁজেও পাওয়া যাবে না। আব্বু মিথিলার কথা শুনে যেন আরও রেগে গেলেন। তুই আমার ছেলে ভাবতেই লজ্জা লাগছে, যে নিজের চাচাতো বোনের সাথে এমন করতে পারে, সে অন্য মেয়ের সাথে কি না করবে। তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, বের হয়ে যা তুই এই বাড়ি থেকে। আব্বুর কথা শুনে চোখ বেয়ে পানি পড়ছে। আব্বু আমি কিছু করি নাই। চোখ, তুই আমাকে আব্বু বলবি না, আজ থেকে আমার একটা ছেলে। আব্বুর মুখে এরকম কথা শোনার থেকে মরে যেতে পারলেই খুশি হতাম। আম্মুকে বললাম, আম্মু
বিশ্বাস করো আমি এরকম কিছুই করি নাই। আম্মু কথা আটকে দিয়ে বলল, জানি না কোন পাপে তোকে পেটে ধরেছিলাম। আম্মুর মুখে এমন কথা শুনে মনে হচ্ছে কলিজাটা ছিঁড়ে গেল। আর কাকে বলবো, যেখানে আমার গর্ভধারিণী মাই বিশ্বাস করলো না, আমাকে কিছু বলতেও দেয় নাই। আমি দুলাভাইয়ের দিকে তাকালাম, মুখে শয়তানি হাসি, আর মিথিলাও নাকা কান্না করছে। এদিকে আবার সুমি আপু চলে এসেছে, যার আদরে আমি বড় হলাম। যে আপুটা আমাকে আপন ভাইয়ের মতো ভালোবাসে, সে আপুটাও সব কিছু শুনে কান্নায় বুক বসাচ্ছে। আজ আমি আপুর চোখেও খারাপ হয়ে গেলাম। মিথিলার রুম থেকে বের হয়ে আমার রুমে গিয়ে কাপড় চোপড় গোছাচ্ছি, কারণ আমি জানি এই বাড়িতে আর আমার কোনো জায়গা নেই। আর আমি কোন মুখে থাকবো এখানে, যেখানে বাড়ির সবাই আমাকে দর্শক বলে চিনে। কাপড় গোছানো শেষ, রুম থেকে বের হব, এমন সময় ভাবি আমার রুমে আসে। ভাবিকে দেখে আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, কারণ ভাবি আমাকে মায়ের মতো আদর করে, আর আমার টাকা পয়সার অভাব ভাবি পূরণ করে। ভাবি বলল, এটা কি করলে অনেক? আমরা তো মিথিলার সাথেই তোমার বিয়ে দিতে রাজি ছিলাম। আব্বুকে না হয় আমরা বুঝিয়ে নিতাম, তার জন্য জোর করে। আমি কান্না করতে করতে বললাম, ভাবি আমাকে মাফ করে দিও, আমি পারিনি সবার সামনে সত্যটা বলতে। ভাবি বলল, কি সত্য বলতে পারো নি? আমি বললাম, ভাবি কথা দেন, কথাগুলো কারোর সাথে বলবেন না। ভাবি বলল, বলো। বলবো না কাউকে। আমি কান্না সুরে বললাম, ভাবি আমি মিথিলার সাথে এমন কিছুই করি নাই। ভাবি বলল, তাহলে মিথিলার কাপড় চোপড় ছেঁড়া কেন? ভাবি আমি মিথিলাকে ডাকতে গিয়ে দুলাভাই আর মিথিলাকে পাপ কাজে লিপ্ত হয়ে থাকতে দেখি। আমি তাদের অপমান করি, ভয় দেখাই, বাড়ির সবাইকে বলে দিব বলি। পরে আপুর সংসার, মিথিলার সম্মানের কথা চিন্তা করে আমি থমকে যাই। আমি রুম থেকে বের হতে যাচ্ছিলাম, বাইরে থেকে দুলাভাই দরজা লক করে দেয়, আর এখানে তার কাপড় চোপড় ছিঁড়তে লাগলো। তারপর ভিতর থেকে লক করে দেয় মিথিলা। বাইরে থেকে দুলাভাই দরজা ধাক্কাতে লাগলো, আর তার চিল্লানি শুনে, তোমরা আসো, তোমরা এসে আমাকে এই পরিস্থিতিতে দেখো। আমি কাকে বলবো এই কথা? কে বিশ্বাস করবে বলো? এই বলে কেঁদে কেঁদে রুম থেকে বের হতে যাচ্ছি। ভাবির চোখেও পানি, ভাবি বিশ্বাস করলেও নিরুপায়। ভাবি বলল, কি বলো অনেক? তাদের পাপের বোঝা তোমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে? আমি ভাবিকে বললাম, ভাবি কাউকে বলো না প্লিজ, মিথিলার সম্মান, ভাবির সংসার নষ্ট হয়ে যেতে পারে। ভাবি বলল, জানি না অনেক, কে মিথ্যা বলছে আর কে সত্য বলছে। মিথিলা আর সুমির জামাইয়ের তো এমন বাজে লক্ষণ আমি দেখিনি। ভাবি তুমি আমাকে বিশ্বাস করছো না? তাহলে এটা দেখো, আমি সুযোগে সবকিছু ভিডিও করে রেখেছিলাম। ভেবেছিলাম কাউকে দেখাবো না, কিন্তু পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটাকে নিজের চোখে খারাপ বানাতে পারি নাই। ভাবি মোবাইল নিয়ে যেতে চাই। অনেক, এই ভিডিও এখনই আব্বুকে দেখাবো। ভাবি প্লিজ, কথা দিয়েছো কাউকে বলবা না। সবার চোখে খারাপ হলেও তোমার চোখে যেন ভালো হয়ে থাকতে পারি, তাই তোমাকে দেখালাম। কথা শেষ করতেই ভাইয়া ভাবিকে বলছে, এই দর্শকের সাথে কিসের এত কথা? ভাবির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ভাবি আমার হাতে অনেকগুলো টাকা দিয়ে বলে, টাকার দরকার পড়লে যেন আমাকে জানাই। ভাবি চোখ মুছতে মুছতে আমার রুম থেকে বের হয়, কিন্তু আমার চোখের পানি জোড়াই না। আব্বুর পায়ে সালাম করতে মন চাচ্ছিল, কিন্তু সেই সাহস আজ আর আমার নেই। সবাই আমার চলে যাওয়া দেখছে, ভাবি সবার চোখের আড়ালে বারবার চোখ মুছছে। 12টা বাজে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। সো এভরিওয়ান, তোমরা যে গল্পটি কন্টিনিউ করাতে চাও, তাহলে একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিও, আর একটু বেশি বেশি কমেন্ট করে দিও।